বিশ্ববিদ্যালয়গুলোর যে নির্বাচন হয়ে গেল, এর মধ্য দিয়ে আপনার আসলে কি বলবেন যে এটি বিশ্ববিদ্যালয় নির্বাচন জাতীয় নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, এরকম কি, নাকি এটা একটা রিফ্লেকশন? ট্র্যাডিশনালি কিন্তু দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ের ডাকসু বা অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনে যে দল জয়ী হয়, তারা যে অটোমেটিক্যালি জাতীয় নির্বাচনে তাদের প্যারেন্ট পার্টি যে অটোমেটিক্যালি জাতীয় নির্বাচনে জয়ী হবে, সেরকম কোনো প্রমাণ নেই। প্রমাণটা নেই এই কারণে যে ৮০ দশকে যখন জাসদ এবং বাসদ ডাকসুপে রাজত্ব করেছিল, একেবারে রাজত্ব করেছিল, তখন কিন্তু বাসদ এবং জাসদ জাতীয়ভাবে তেমন কোনো অবস্থান তৈরি করতে পারেনি। কাজে ওই যে প্রমাণ করে যে ডাকসু বা অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জাতীয় রাজনীতিতে সেভাবে প্রতিফলিত হয় না। সেটা সাবির ভাই, একটি আমি সরি, আমি একটু ইন্টারাপ্ট করছি। আপনি ৮০ দশকে এরশাদের আমলের নির্বাচনের কথা বলছেন। ওই নির্বাচনগুলি খুব একটা গ্রহণযোগ্যতা পায়নি। কিন্তু আমি যদি বলি ৯১ সালের নির্বাচনটি যেটি সর্বজনব্যাপী গ্রহণযোগ্যতা পেয়েছে, তখন কিন্তু আপনার মনে আছে নিশ্চয়ই ৮৯ সালের যে নির্বাচন হয়েছিল, ছাত্রদল বিজয়ী হয়েছিল এবং ৯১ হচ্ছে বিএনপি সরকার গঠন করলো। আমার মনে হয় এই একটি মাত্র ক্লাসিক এক্সাম্পল আমাদের কাছে আছে। এর বাইরে আর কোনো নির্বাচন আপনি সেটা বলতে পারেন না, কারণ তার আগের যে ডাকসু নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে ছাত্র সংগ্রাম পরিষদ, ছাত্রলীগ এবং জাসদের যে ছাত্রলীগ, এদের যে জোট, সেই জোটটা কিন্তু ডাকসুতে বিজয় হয়েছিল। তো কাজেই তার মানে এই না যে ওই মুহূর্তে আওয়ামী লীগ এবং জাসদ জাতীয়ভাবে প্রভাবশালী ছিল, তা না। ছাত্রদের মধ্যে মানে যেই দল প্রাধান্য বিস্তার করতে পারে সেই দলের একটা অবস্থান অবশ্যই থাকে, কারণ ওই তরুণ সমাজই তো নির্বাচনের সময় তাদের প্রচারণায় সহায়তা করে এবং অনেক কাজ করে। তবে এই জামাতের ব্যাপারটা হচ্ছে যে শিবির শুধু ডাকসু না, মানে ৫টা ইউনিভার্সিটিতে নির্বাচন হয়েছে, ৫টিতেই তারা ব্যাপক মানে বিপুল ভোটে জয়লাভ করছে। তো সেটা থেকে একটা ধারণা হচ্ছে যে ছাত্রদের মধ্যে অন্তত শিবিরের এবং জামাতের আইডিওলজির একটা প্রসার যেটা ঘটেছে, সেটা সবার মনে হয় সবার অজান্তেই ঘটে গেছে। এটা নানা কারণ দেখাচ্ছে অনেকে, যে এখানে মাদ্রাসা থেকে অনেক ছাত্র এসছে গত ১০ বছরে, যেটা আগে কখনো হয়নি। সেটার একটা প্রতিফলন এখানে দেখা যাচ্ছে। এবং সেটার ফলে আপনার মনে আছে যে ডাকসু নির্বাচনের পরে কিন্তু জামাত জাতীয় নির্বাচনে জিততে পারে সেরকম একটা চিন্তা ভাবনা শুরু হয়েছিল এবং কথাবার্তা হয়েছিল, আলোচনা চলছিল। কিন্তু আমরা ডিসেম্বর মাসে যেটা দেখলাম, তারেক রহমানের দেশে ফিরে আসা এবং তার ৫ দিন পর খালেদা জিয়ার মৃত্যুর পরে যেই শোক সারা দেশব্যাপী এবং যে বিশাল জানাজা ইত্যাদি, সেটার পর কিন্তু সবাই এখন বিএনপি মুখী হয়ে গেছে। আপনি দেখেন প্রতিটা দল কিন্তু প্রতিনিধি দল নিয়ে তারা তারেক রহমানের দরবারে গিয়ে হাজির হচ্ছে এবং তার সাথে আলাপ করছে। এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন, জামাত তারেক রহমানের সাথে দেখা করার পর তারা কিন্তু বলছে যে আসুন আমরা মিলেমিশে কাজ করি নির্বাচনের পর। অর্থাৎ তারা এখন বিএনপির সাথে সেই পুরোনো অ্যালায়েন্সে ফিরে যেতে চায়। নির্বাচনের পরে আবার তারা একসাথে কাজ করতে চায়। তার মানে কি, আওয়ামী লীগ নাই দেশে বা নির্বাচনে অংশগ্রহণ করছে না, জামাত আর বিএনপি যদি একসাথে কাজ করে তাহলে পার্লামেন্টের বিরোধী দল কে? কোনো বিরোধী দল থাকবে না। তো জামাতের উদ্দেশ্য হচ্ছে, জামাত বুঝতে পারছে যে বিএনপি নির্বাচনে জয়ী হবে, সেজন্য তারা এখন যে ক্ষমতা এনজয় করছে, এই গত ১.৫ বছর ধরে যে ক্ষমতা ভোগ করে এসছে, সেই ক্ষমতা যাতে না হারায় সেজন্য তারা এখন তারেক রহমানকে প্রভাবিত করতে চেষ্টা করছে, যাতে তারা আবার ওই ২০০১ থেকে ৬ সালের মতো একসাথে একজোট হয়ে কাজ করে, মানে হচ্ছে সরকারে থাকে আর কি। জি, জি। নিজুম মজুমদার, আমি কিন্তু সাবির মুস্তাফা যেই ব্যাখ্যাটা দিলেন, আমি ঠিক উল্টোটাই শুনেছি। আমি শুনেছি বিএনপি এবং জামায়াত তাদের কৌশলগত কারণে তারা দেখাতে চায় এই নির্বাচন হবে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। মানে মানুষ যাতে বুঝতে পারে জামায়াত এবং বিএনপির মধ্যে খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এই পারসেপশন নিয়ে তারা একটা গ্রহণযোগ্যতা তৈরি করতে চায়। আপনার কাছে কি মনে হচ্ছে সামরিক পরিস্থিতি দেখে? অনেক ধন্যবাদ সুলতান আপা। প্রথমত হচ্ছে যে আপনারা যে আলোচনা করছেন ডাকসু ইলেকশন, নির্বাচন, এই আলোচনাগুলোকে আমার কাছে আমার যে অবস্থান, পলিটিক্যাল অবস্থান, সেগুলোকে আমি কমপ্লিটলি একটা আমি মনে করি যে একটা আননেসেসারি আলোচনা আমার জন্য। এই কারণে আমার জন্য আননেসেসারি, কারণ আমি মনে করি যে বাংলাদেশকে সম্পূর্ণভাবে দখল করা হয়েছে। একটা দখলদার বাহিনী বাংলাদেশকে শাসন করছে। অবৈধ একটা সরকার এখানে আছে। সেইখানে অবৈধ সরকারের কিছু ক্রীড়ানক বসে বসে আপনার দুইটা দলকে নিয়ে আপনার এক ধরনের
কি বলবো, এক ধরনের এই এই যে নির্বাচন খেলা, ছাত্র সংসদের এগুলো, এই পুরো ব্যাপারটাই আমার কাছে একটা হাস্যকর ব্যাপার। প্রথম ভ্যালিডিটির জায়গাটা হচ্ছে এইটা। আমি যখনই আপনার এটা ভালো না খারাপ, প্রতিদ্বন্দ্বী কি প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে কিনা, এটা হলে ছাত্ররা নির্বাচিত হলে তাদের প্যারেন্ট দল ইলেকশনে জয়ী হবে কিনা, এই ধরনের তাত্ত্বিক আলোচনাতে যাওয়া মানে হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই ভ্যালিডিটি দেওয়া যে এভরিথিং ইজ গোয়িং স্মুথলি, কারেক্টলি, সবকিছু ঠিকভাবে হচ্ছে। ফলে আমার অবস্থানটা এটা আমি পরিষ্কার করে নিই। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ঢাকা ইউনিভার্সিটির যে ইলেকশনটা হয়েছে, সেখানে বিখ্যাত জালালের প্রেস নিশ্চয়ই দেখেছেন সেই গল্পটা, আমি ভুল না করে থাকলে আর কি, যে কিভাবে এই আপনার পেপার গুলো ছাপিয়েছে, কিভাবে তাদের ছেলেপেলেরা সেখানে কারচুপি করেছে। ওই জায়গাটা থেকেই বুঝে ফেলেছি যে সেখানে কেমন ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, কি হয়েছে না হয়েছে। আর আমার তো একটা পর্যায়ে মনে হয়েছে যে ছাত্র দলের যে কয়েকজন নেতাকে তো আমার পরিষ্কারভাবে মনেই হয়েছে যে তারা সিম্পলি শিবিরের মুখপাত্র, বৃহত্তর ছাত্রদল শাখা। আমার কাছে রীতিমতো তাই মনে হচ্ছে। বিশেষ করে আজিজুল বাড়ি হেলাল সাহেবের একজন ভাতিজা বা একজন আত্মীয় মনে হয় আছে সেখানে। সেই ছেলেটির কথাবার্তা এমন যে ইলেকশনের পরে এসে বলছে যে যা হওয়ার হয়ে গেছে, আমরা শিবিরকে এখন স্বাগত জানাবো। তো আমার কাছে মানে খুব ইন্টারেস্টিং লেগেছে পুরো ব্যাপারটা হচ্ছে যে ধরেন যেইখানে একটা ইলেকশন হচ্ছে আমরা আর মামুরা এবং নিজেরা একজন আরেকজনের পিঠ চুলকে দিচ্ছে, সেইখানে আপনার এই ডাকসু ইলেকশন নিয়ে আমার কোনো ধরনের গভীর বিশ্লেষণও নাই। আমি শুধু স্পষ্ট এটা মনে হয়, যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে এই অবৈধ এই দখলদার বাহিনী এরা এই দেশে চেপে বসেছে। তারা যেটা চাচ্ছে সেটা হচ্ছে সিম্পলি, আমি যেভাবে উপর থেকে জিনিসটাকে দেখি, আপনারা যেমন ছাত্র দেখেন, আমি এদেরকে দেখি রেড গার্ড দেখি। আপনি জানি না আপনি রেড গার্ডের কথা মনে আছে কিনা। মাও সেতুং এর সময় আপনার এই মাও সেতুং যখন এই চায়নাতে লং মার্চ করে আপনার শহরে চলে এসেছিল, তার তার প্রায় 10-15 বছর মাথাতেই তার একটা ছাত্র সংগঠন বানায়, এটা নাম হচ্ছে রেড গার্ড। এই ছাত্রগুলোকে সে লেলিয়ে দিয়েছে এবং সে বলেছে যে পুরনো ধ্যান ধারণা তার সবকিছু ভেঙে ফেলতে হবে, পুরনো চিন্তা, পুরনো ভাবনা, পুরনো অভ্যাস, ব্লা 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 ব্লা, এরকম করে সে 4টা মূল জায়গা থেকে সরে আসতে হবে। সেইখানকার ছাত্রগুলোকে যা দেখা গেছে, আমি এগুলোর কপি দেখতে পাচ্ছি। এখন কি দেখতে পাচ্ছি? টিচারদেরকে অপমান করা, কাউকে রাজনীতি করতে না দেওয়া, কে কোন গান গাইবে, কে কোন বাদ্যযন্ত্র বাজাবে সেটা ডিকটেশন দেওয়া। ঐতিহাসিক যে রেড গার্ডের যে সন্ত্রাসী ছাত্র সংগঠন চায়নাতে যা করেছে, আমি বরঞ্চ ওদেরকে এইভাবে করতে দেখি। আপনি একটা কথা চিন্তা করে দেখেন যে ডাকসুতে ইলেকশন হয়েছে, সেখানে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দলের কোনো প্রতিনিধি নাই, তাদের কোনো অংশগ্রহণ নাই। এইটাকে আপনি ইলেকশন বলতে পারেন আসলে, বা ইলেকশন হয়? এতদিন তো তারা এটা বলে এসেছে যে আওয়ামী লীগ একা একা ইলেকশন করছে, আওয়ামী লীগ আপনার নৈরাজ্য তৈরি করেছে, একনায়ক শাসন তৈরি করেছে। ওই যারা এই কথাগুলো বলেছে, এতদিন ধরে অভিযোগ দিয়েছে, তারা ঠিক একই কাজই করছে। মানে সেই প্যাটার্নটা যদি আপনি লক্ষ্য করেন, যদি তাদের কথাই আমি ধরি, তাহলে তো পুরো ব্যাপারটাই হয়ে গেছে এমন যে এই জিনিসটাই তারা চেয়েছিল। ফলে আমি আসলে এই ডাকসুর ইলেকশন, এই গভীর তত্ত্ব, সেটা নিয়ে আমার একেবারে কোনো আগ্রহ নাই। হুম। সাবির মুস্তফা, যদি একটু নিজুম মজুমদারের সঙ্গে একটু হালকা অ্যালাইন্ড হয়ে বলি যে দেখুন, সালাউদ্দিন আহমেদ গতকাল বললেন, আপনি জানেন যে কারওয়ান বাজারে স্বেচ্ছাসেবক দলের একজনকে হত্যা করা হয়েছে, গুলি করা হয়েছে, রাইট? গুলিতে তিনি মারা গেছেন। তো সালাউদ্দিন আহমেদ বললেন যে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। ঠিক যেরকম এই নির্বাচনের পরে, মানে বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন পরে, বিশেষ করে জগন্নাথের নির্বাচনের পরে যখন বলা মানে যে ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, এইভাবে করে যে পাশ কাটিয়ে, আপনার কি মনে হয় যে বিএনপি জাস্ট যেন তেন ভাবে কোনোভাবে এই সময়টা পার করে ক্ষমতায় যেতে চাইছে এবং সেটির ফায়দা নেয়ার জন্য জামাত প্রস্তুত আছে? বিএনপি যে কোনো মূল্যে পরিস্থিতি শান্ত রেখে নির্বাচন হোক, এটা নিশ্চিত করতে চায়, তা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। এবং আপনি যে বললেন সালাউদ্দিন আহমেদের কথা, কিন্তু তারপরে কিন্তু আবার মির্জা ফখরুল একটা ভিন্ন কথা বলেছে। মির্জা ফখরুল আবার বিবৃতি দিয়ে বলেছে যে এই হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার জন্য করা হয়েছে। অর্থাৎ তিনি এই মোবাশ্বের উনার হত্যাকাণ্ডের সাথে ওই ওসমান হাদির হত্যাকাণ্ডটাকে যদিও মুখে বলছেন না, কিন্তু এক ধরনের
প্যারালাল টানছেন, যে ওইটাকে বলা হয়েছিল যে পরিস্থিতি ঘোলাটে করার জন্য, নির্বাচন বানচাল করার জন্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। এখন মির্জা ফখরুল বলছেন যে অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার জন্য এই স্বেচ্ছাসেবক লীগের লোককে হত্যা করা হয়েছে। এন্ড ফানি ব্যাপার হচ্ছে কি, তিনি প্রথম না, গত 7 দিনে 9 না 10 জন লোক নিহত হয়েছে বাংলাদেশে, টার্গেটেড কিলিং। এবং তার মধ্যে কিন্তু 2 না 3 জনই হচ্ছে বিএনপির কর্মী। তো বিএনপি কর্মী একদিকে, তারপর তার মধ্যে 3 জন আছে হিন্দু সম্প্রদায়ের লোক, এবং তারা হিন্দু বলে তাদেরকে মারা হয়েছে না অন্য কোনো কারণে সেটা আমি জানি না, পরিচয় যা দেখা যাচ্ছে বিএনপির লোক, হিন্দু আর ব্যবসায়ী। তো এদেরকে কেন বাছাই বাছাই করে হত্যা করা হচ্ছে সেটাও একটা চিন্তার বিষয়। কিন্তু এ নিয়ে কোনো সন্দেহ নেই যে বিএনপি চায় না এই মুহূর্তে কোনো কিছু হোক যেটা নির্বাচনের এই ট্রেনটাকে লাঞ্ছিত করে দিক, কারণ তারা মনে করছে তারা ক্ষমতায় যাবে। যে কারণে আমি একটু আগে বলছিলাম যে জামাত অলরেডি অ্যানাউন্সমেন্ট দিয়ে বসে আছে যে ইলেকশনের পরেই তাদের সাথে বসে আমরা একটা বন্দোবস্ত করব, মানে ক্ষমতার ভাগাভাগিটা নির্বাচনের পরে হবে সেই ঘোষণা জামাত অলরেডি দিয়ে বসে আছে। এখন আমরা বিএনপির তরফ থেকে কিছু শুনতে পাইনি। তবে এই এই হত্যাকাণ্ড আমারও মনে হয় না এটা বিচ্ছিন্ন ঘটনা, কারণ একটার পর একটা ঘটছে। সেটা বিচ্ছিন্ন হয় কিভাবে, কিন্তু কেউ মুখ ফুটে সাহস করে বলছে না যে এখানে কিছু একটা হচ্ছে, কারণ সবাই চায় এটাকে ইগনোর করতে। ওসমান হাদি তিনি অনেক রাজনীতি হয়ে গেল যে বিএনপি যে এরকম স্ট্রেইট, তারা মনে করছে নির্বাচন হলেই তারা জিতবে। এই যে স্ট্রেইট চিন্তাটা তাদের সঠিক পরিকল্পনা কি তারা আছে? হ্যাঁ, কারণ আপনি দেখেন সম্প্রতি যে ওপিনিয়ন মানে জনমত জরিপ যেগুলো বেরিয়েছে সেখানে দেখা যাচ্ছে 65 থেকে 70% লোক মনে করে যে বিএনপি জয়ী হবে। তো বাংলাদেশের মানুষ যদি মনে করে যে অমুক দল জয়ী হবে, তখন কিন্তু সবাই গিয়ে ওই দলকেই ভোট দেয়, কারণ তারা মনে করে যে জয়ী দলকেই ভোট দিতে পছন্দ করে, তাহলে মনে করে যে তাদের ভোটটার মানে মূল্য থাকলো আর কি। তো সেদিক থেকে বলতে গেলে এই বিএনপির পক্ষে একটা জোয়ার সৃষ্টির চেষ্টা কিন্তু সরকারের দিক থেকে করা হচ্ছে, কারণ তারেক রহমানকে তারা যেই ধরনের ফ্যাসিলিটি দিচ্ছে, নিরাপত্তা থেকে শুরু করে অন্যান্য ফ্যাসিলিটি, এবং মিডিয়া যেভাবে তারেক রহমানকে প্রজেক্ট করছে, এখানে কিন্তু অন্যান্য দলগুলো বলতেই পারে যে ভাই ইলেকশনের সময় তো তোমাদের একটা দলকে বা একটা দলের নেতাকে এইভাবে প্রজেক্ট করা উচিত না।